ওই আচ্ছা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো তোমরা যেটা দেখছিলাম যে পেশিটাকে বলো মাঝখানে কেমিস্ট্রি করেছি না, করি কেমিস্ট্রি কোন চ্যাপ্টার করতেছি? পরিমাণ কত হয়েছিল? লাস্ট করছিলাম ওই যে গ্রাম লিটার থেকে যে আপনি ওই তাহলে আচ্ছা ওই হাফ মানে না। ওকে আচ্ছা দেখো হচ্ছে আমাদের পরিমাণ বলতো আর পরিবেশ বলতো রসায়ন, এই দুইটা সামনে পরিমাণ আর পরিবেশ তোমাদের তো পরীক্ষা শেষ পরিমাণ তো দেওয়া হচ্ছে পরিবেশ আচ্ছা ঠিক আছে দেখো, তো হচ্ছে পেশির গঠন এবং কাজ আমরা একটা পেশির গঠন থেকে দেখার চেষ্টা করি, একটা পেশির গঠন কি থাকে, ঠিক আছে? প্রথমে বুঝতে হবে যে আমি বলেছিলাম এটা পুরোটা একটা মাংসের টুকরা, ঠিক আছে? এটা পুরোটা একটা মাংসের টুকরা চিন্তা ভাবনা করবো এবং তারপরে চলে যাও এই যে ছোট্ট জিনিস, ঠিক আছে? এই ছোট জিনিসটার মধ্যে পেশি তন্তু বা পেশি কোষ, পেশি তন্তু বা পেশি কোষ, এই যে পেশি তন্তু বা পেশি কোষ তার যে আবরণ, এই আবরণের নাম হচ্ছে এন্ডোমাইসিন। প্রথমে এটাকে অন্য জায়গায় সার্কোলেমাও বলছে। আমরা বলতেছি যে পেশি তন্তু এর আবরণের নাম কি বলছে? এন্ডোমাইসিন। এখানে আবরণ আর অন্য জায়গায় আবরণ বলছে সার্কোলেমা, দুইটা একই। আচ্ছা এবার অনেকগুলো পেশি তন্তু একসাথে হয়ে যেই জটিল মানে অনেকগুলো গঠন তৈরি করে, এখানে হচ্ছে ফ্যাসিকুলাস, ঠিক আছে? এখানে হচ্ছে ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাসের যে আবরণ থাকে ওটার একটা আবরণ থাকে, ওটার নাম হচ্ছে পেরিমেসিন। অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে একটা পুরো মাংস টুকরা হয়। এই মাংসের যে এখন আবরণ তাকে আমরা বলি পেরিমেসিন। ক্লিয়ার? এবার এখানে আমরা পুরো একটা পেশি সম্পর্কে জানলাম, তারপরে এখানে আমরা দেখলাম যে একটা মাত্র তন্তু, এই যে এটা সম্পর্কে একটু দেখা হচ্ছে, এটা পেশি তন্তু। তাহলে পেশি তন্তু এখানে মূলত কি, এই যে পেশি তন্তু এটা মায়োসাইট বলা হয় যায়, এগুলো আমরা দেখেছি, এগুলো দেখে বুঝলাম, আমি যে টান দিচ্ছি আবরণটা সার্কুলার বলে। এটা যেহেতু একটা কোষ, এই যে এটা যেহেতু একটা কোষ, এই কোষটা দেখতে ঠিক আছে মানে এমন টাইপ। তো এটা যেহেতু কোষ, কোষের ভিতরে বেশি সাইটোপ্লাজম থাকে, তার মানে এই সাইটোপ্লাজমটা আমরা বলছি সার্কুলার, এবং তার মধ্যে নিউক্লিয়াসও আছে, ওই কোষের মধ্যে নিউক্লিয়াসও আছে, ঠিক আছে? মায়োফাইব্রিল থাকে, ওখানে সুতার মতো জিনিসগুলো তোমার মায়োফাইব্রিল বলছে, ঠিক আছে? মায়োফাইব্রিলগুলো অ্যাক্টিন এবং মায়োসিন নামে পরিচিত, এবং সেটাকে সার্কোমিয়ার বলে। অ্যাক্টিন এবং মায়োসিন এই দুটো হচ্ছে সুতার মতো কাজ করে। এরা বড় হলে ছোট হলেও আমাদের মাংসপেশি নড়ে, এই যে আমরা নড়ি, এটা এটা এই অ্যাক্টিন মায়োসিনের সংকোচন প্রসারণ ফলে আমাদের হয়। আবার বলতেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার মাসেল নাড়াচ্ছি, বাট মাসেল যে নড়তেছে এর পেছনে হচ্ছে ওই মাসেলের ভিতরে পেশি তন্ত্রের ভিতরে যে অ্যাক্টিন মায়োসিন থাকে তারা নড়তেছে, তার ফলে আসলে টোটাল মাসেলটা, ঠিক আছে? ওকে যাই হোক, সো এগুলোই মূলত দেখেছিলাম, আর এগুলো তেমন কিছু না। এবার হচ্ছে পেশি সাধারণ ধর্ম, এগুলো খুব নর্মাল কথা, স্থিতিস্থাপকতা। আমরা জানি পেশি, তুমি তুমি চিন্তা করো একটা মানুষকে টানলে আগে থেকে ফিরে আসার চেষ্টা করবো না, স্বাভাবিক না? কারণ ওই স্থিতিস্থাপকতা আছে। উত্তেজিত মানে হচ্ছে আমরা কোনো একটা গল্প অন্য কিছু হয়ে না, কোনো উদ্দীপনা বেশি উপযুক্ত উদ্দীপনায় বেশি উত্তেজিত হয়, উত্তেজনা সারা দেয়, ঠিক আছে? তোমরা মনে হয় খুব ভালো দেয়, ঠিক আছে তোমাদের। আচ্ছা যাই হোক, পেশি টান, এই যে পেশি টান দিতে পারে সময়, এইগুলো আসবে না পরীক্ষা, ঠিক আছে? পরিবাহিতা কি লিখছে? পেশির একটি স্থানে উদ্দীপনা পরিবর্তন সম্পূর্ণ পেশিতে আশেপাশে পেশিতে ছড়িয়ে পড়ে আর কি, ঠিক আছে? এটা নর্মাল কথা, এইগুলো তেমন কিছু না। পেশির কাজ সহজ, এর দেহের আকৃতি কতটা অবগত করে, এইগুলো পড়লে বুঝবে, এগুলো কিছু নেই, ঠিক আছে? মূল যে পড়ো সেটা হচ্ছে পেশি টিস্যু গঠন, কয়েকটা প্রকার আছে। এই যে আমরা পেশি বলতেছি, অথবা অনেকগুলা পেশি মানে হচ্ছে পেশি তন্তু বা পেশি কোষ বলতেছি, এই অনেকগুলা পেশি কোষ বা পেশি তন্তু মিলে যেটা হয় এটা পেশি টিস্যু বলে। তার মানে এই যে পুরো মাংসটাকে আমরা একটা পেশি বলতে পারি, তার মানে এখানে অনেকগুলো কি আছে? পেশি তন্তু আছে। পুরোটাকে আমরা একসাথে বলতেছি পেশি, বা যেটাকে আমরা মাংস বলি। এটা তিন প্রকার, ঠিক আছে? এটা তিন প্রকার যে অবস্থান অনুযায়ী। আচ্ছা প্রকার ভেদে আবার কয় প্রকার? একটা হচ্ছে অবস্থান অনুযায়ী প্রকারভেদ, একটা হচ্ছে গঠন অনুযায়ী প্রকারভেদ, একটা হচ্ছে কাজ অনুযায়ী প্রকারভেদ, ঠিক আছে? ওকে, অবস্থান অনুযায়ী প্রকারভেদ মানে কোন জায়গায় ওই পেশিটা আছে তার উপর ভিত্তি করে প্রকারভেদ, ঠিক আছে? কঙ্কাল পেশি, অন্তর্জাতীয় পেশি, হৃদপেশি। আমি যদি সংক্ষেপে আমার সামনে দেখবো, সমস্যা নেই। কঙ্কাল পেশি এরা কারা? যেগুলো আমার কঙ্কালের সাথে ডিরেক্টলি লাগানো, যেমন এই যে হাতের পেশি, এই যে মাসল, এটা নিচে কি কঙ্কাল আছে, এই কঙ্কালের সাথে ডিরেক্টলি লাগানো যেগুলো এগুলোকে আমরা বলি কঙ্কালিক পেশি বা কঙ্কাল পেশি, ঠিক আছে? এবার আসো অন্তর্জোট্র পেশি বা ভিসাল পেশি, যেটা নাড়ি ভুঁড়ি পাকস্থলী ওই জায়গায় যে পেশি আছে এটাকে বলে অন্তর্জাতীয় পেশি বা ভিসাল পেশি। আমাদের নাড়ি ভুঁড়ি রিলেটেড ফুটযন্ত্র, বীরযন্ত্র, পাকস্থলী এগুলোর সাথে যে, কারণ এগুলো কি কোনো কঙ্কালের সাথে লাগানো ভিতরে যেগুলো, ওই কঙ্কালের সাথে লাগানোর মধ্যে যেগুলো আছে ওগুলো আমরা এই পেশি।
হৃৎপেশি, হৃৎপিণ্ডের পেশিকে আলাদাভাবে স্পেসিফিকলি হৃৎপেশি বলে। ঠিক আছে, তাহলে আমরা অবস্থান অনুযায়ী যে কোন জায়গায় পেশিটা অবস্থান করতেছে সেই অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, গঠন অনুযায়ী মানে তারা দেখতে কেমন সেই গঠন অনুযায়ী, যেমন চিহ্নিত পেশি বা রৈখিক পেশি, আর একটা হচ্ছে মসৃণ পেশি বা অরৈখিক পেশি। কি বললাম? চিহ্নিত পেশি বা রৈখিক পেশি, তার মানে ওই পেশির মধ্যে একটু দাগ দাগ দেখা যায়, এটাকে আমরা চিহ্নিত পেশি বলি। কি বলতো? দাগ দাগ দেখা যায়, আমরা দেখবো। ঠিক আছে, যেমন তোমাকে আমি বলি এটা একটা পেশি তন্তু, পুরোটা হচ্ছে পেশি তন্তু। ঠিক আছে, এই যে এই জিনিসটা, এই পেশি তন্তু আমরা অনেকগুলো মায়োফিব্রিল মানে অ্যাক্টিন মায়োসিন নিয়ে গঠিত, এটা আমরা জানি, দেখা যায় যে আমরা এখানে বলছি। আবার বলতেছি, আচ্ছা পুরো এই জিনিসটা বলো তো কি? পুরো এই জিনিসটা হচ্ছে, আমি যদি বলি এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে পুরো এই জিনিসটা। ঠিক আছে, তার মানে এটা কি একটা পেশি কোষ বা পেশি তন্তু। এই পেশি তন্তু, পেশি তন্তুর ভিতরে নিউক্লিয়াস আছে, আবরণ আছে, সাইটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম আছে। ঠিক আছে, তারপর সেই পেশি তন্তু আবার অনেকগুলো মায়োফিব্রিল দিয়ে গঠিত, যেমন অ্যাক্টিন এবং মায়োসিন। এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিন মায়োসিন, মানে পেশি তন্তুর ভিতরে অ্যাক্টিন মায়োসিন থাকে। ঠিক আছে, ওকে। সো যেসব পেশির ক্ষেত্রে অ্যাক্টিন মায়োসিন থাকে, সেসব ক্ষেত্রে অ্যাক্টিন মায়োসিন একটা দাগ বা রেখার মতো তৈরি করে, এই যে এরকম রেখার মতো তৈরি করে, একবার রেখা ফাঁকা, একবার রেখা ফাঁকা, একবার রেখা ফাঁকা, একবার রেখা ফাঁকা, এরকম রেখার মতো সৃষ্টি করে। তো এগুলোকে আমরা রৈখিক পেশি বলি। বুঝছি, সব পেশির মধ্যে এরকম আবার থাকে না। ঠিক আছে, খুব মাথায় রাখবে। ঠিক আছে, রৈখিক পেশি। আচ্ছা, বলতাম আবার আরেকটা হচ্ছে এটিকে চিহ্নিত পেশি, কারণ এখানে চিহ্ন দেওয়া আছে, মানে চিহ্ন মতো আছে। এই চিহ্নগুলো কোথেকে আসে? অ্যাক্টিন মায়োসিনের কম্বিনেশনে দেওয়া, শুধু একটু মাথায় রাখবে। তাহলে আবার বল, চিহ্নিত পেশি কারা? খুব গুরুত্বপূর্ণ, না পরীক্ষা সেটা পারবে না, মাসল দিয়ে পরীক্ষা প্রচুর। চিহ্নিত পেশি কারা? চিহ্নিত পেশি হচ্ছে যেসব পেশির মধ্যে অ্যাক্টিন মায়োসিন থাকে এবং অ্যাক্টিন মায়োসিন কোনো দাগ সৃষ্টি করে, তাকে রৈখিক পেশি অথবা চিহ্নিত পেশি। আর মসৃণ পেশি বা মসৃণ মানে কোনো দাগ নাই, মসৃণ মানে ওসব পেশিতে কি নাই? কোনো দাগ নেই, বা অরৈখিক মানে কোনো রৈখিক নেই। এবার তাহলে বুঝলাম। আচ্ছা, কাজ অনুসারে আমরা বলি দুই প্রকার, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি সিম্পল, যে পেশি আমরা ইচ্ছা অনুযায়ী নাড়াতে পারি। দেখো এটা অনৈচ্ছিক পেশি। কে তুমি বলো তো, তুমি পাকস্থলী থেকে ইচ্ছা মতো নাড়াতে পারতেছো, এটা অনৈচ্ছিক পেশি। বুঝছি ব্যাপারটা? আমরা এখানে একটু বললাম অবস্থান, গঠন এবং কাজ হচ্ছে, বাট আমরা এখন সবগুলোকে তিনটা ক্লাসিফিকেশনে ভাগ করে বলি। দেখো মানে যাহাই অমসৃণ তাহাই যে রৈখিক, এটা তো আমরা এখান থেকে দিচ্ছি। এই দেখো এটা কি? চিহ্নিত পেশি, রৈখিক পেশি। এটাকে মসৃণ বলছি না, তাহলে এটা কি ইনভার্সলি অমসৃণ বলতে লাগে? অমসৃণ কেন? তার মধ্যে রেখা আছে। বুঝছো ব্যাপারটা? এখানে কিন্তু অনেক না, এখানে একটা পেশিতে এই সবগুলো না। দেখ আমি জাস্ট বলি অমসৃণ, রৈখিক, ঐচ্ছিক, কঙ্কাল পেশি, তারপর ইংলিশে নন স্মুথ, স্ট্রেইটেড, ভলান্টারি, ডিসপ্লেটেড, সব মনে রাখতে হবে। কোনটা দিয়ে পরীক্ষা দেয় তুমিও জানবা না। বুঝছো? ওকে, তাহলে আবার বলি অমসৃণ পেশি আর রৈখিক পেশি এবং চিহ্নিত পেশি, এটার নাম চিহ্নিত দেওয়া যাবে। চিহ্নিত একই কথা, তাই না? বুঝছি। অমসৃণ কিভাবে দিছি? কারণ ওটা তো মসৃণ, তার মানে এটাকে আমরা অমসৃণ বলছি। অমসৃণ কারণ রেখা আছে, এই জন্য অমসৃণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? চিহ্নিত, অমসৃণ এবং রৈখিক। ঠিক আছে, এবং যারা কিনা এই যে চিহ্নিত পেশি, রৈখিক পেশি বা অমসৃণ পেশি, তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঐচ্ছিক পেশি, তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কঙ্কাল পেশি। এখানে এক নাম্বার, এখানে এক নাম্বার, এখানে এক নাম্বার, সবাই আসলে একই জিনিস, এরা একই হয়। আমি ভাগ করছি, এক এক ভাগ আন্ডার আমি একের ভাগ বলতে পারি, বাট তারা আসলে সব একই পেশি। তাহলে এই যে ঐচ্ছিক পেশি বললাম, কঙ্কাল পেশি বললাম, জাস্ট এইগুলোর ইংলিশ নাম দেখো। নন স্মুথ অমসৃণ, স্ট্রেইটেড মানে রৈখিক, ভলান্টারি মানে ঐচ্ছিক, স্কেলিটাল মানে কঙ্কাল পেশি, এগুলো জাস্ট ইংলিশ নাম। তাহলে বুঝছি, তাহলে যাহাই প্রথমটা দেখলাম তাহাই হচ্ছে ওই জিনিসটা, আবার যাহাই দ্বিতীয় দেখলাম তাহাই ওই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে কি আমরা বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে বলো যাহাই চিহ্নিত পেশি, যারাই অমসৃণ পেশি, যারাই রৈখিক পেশি, তারাই আবার ঐচ্ছিক পেশি, তারাই আবার কঙ্কাল পেশি। তার মানে আমি এগুলো এই পেশি কিন্তু এটা আমি তো জানি একটা ইচ্ছা অনুযায়ী না করো, তুমি যে কোনো একটা ক্রাইটেরিয়া, তুমি কঙ্কালের সাথে যুক্ত সেটাও মাথায় রাখতে পারো, ইচ্ছা অনুযায়ী না করতে সেটাও মাথায়। তাহলে এটা ঐচ্ছিক প্লাস কঙ্কালের সাথে, আর এরা যারা তারা রৈখিক কি হবে? তার মানে রৈখিক মানে অমসৃণ হবে, অমসৃণ মানে ওটা চিহ্নিতই হবে। চিহ্নিত কিভাবে? কারণ রৈখিক। ঠিক আছে, তাহলে সবগুলো একই জিনিস। ঠিক আছে, ওকে। এরপর আসো দুই নাম্বার আমরা দেখি। ঠিক আছে, আমরা এখানে আসতেছি, এখানে প্রত্যেকটা অনৈচ্ছিক, মসৃণ, অরৈখিক বিশ্রাম, মানে এই যে দুই নাম্বারটা কথা বলতে কি? যাহে অনৈচ্ছিক পেশি তাই তো মসৃণ, কারণ তাহা অরৈখিক। এই যে অমসৃণ পেশি, যারা অমসৃণ পেশি, এই যে মসৃণ পেশি, এই যে মসৃণ, অনৈচ্ছিক, মসৃণ, অরৈখিক, মানে এই যে দুই নাম্বার সব একই। বুঝতে পারছি ব্যাপারটা? সব একই ব্যাপার। ঠিক আছে, অনৈচ্ছিক যেটা ইচ্ছা অনুযায়ী নানা জন পেটের ভিতরে থাকে, সেটা কিন্তু মসৃণ, কারণ সেটার মধ্যে রেখা নাই, তাহলে সেটা অরৈখিক। আর সেগুলো পেটের ভিতরে থাকে ভিসারাল। বুঝছো? সব কিন্তু একই না। ওকে, আর তিন নাম্বার টাইপ কি? তিন নাম্বার শুধুমাত্র এটা, তিন নাম্বার যে টাইপের বেশি করে থাকে।
আর কিছু না। ঠিক আছে। আমাকে 3টে কালার দাও। তো কি দেখাচ্ছে যে ওইটার সাথে যেটা ম্যাচ করতে পারে কোনো রকম মানে একই জিনিস, ঠিক আছে? যাতে কনফিউজ না হয়, এটা রিফ্রেশ, এটা আর কোনো আলাদা গিয়ে নেই, ঠিক আছে? এই হলো আমাদের কথা। এখন আমাদের প্রত্যেকটা পড়তে হবে। আমি এবার বলি, আমার প্রথমত এই যে স্ট্রাকচারটা দেখছিলাম সেটা আসলে ঐচ্ছিক পেশি, এই যে এটা, তারপরে এটা পরে আমরা এটা, কারণ ঐচ্ছিক পেশির যে স্ট্রাকচার, আমাদের দেহের বেশিরভাগ পেশি তো ঐচ্ছিক পেশি, এই জন্য কমনলি ওটা দিয়ে পড়াইছে, বুঝছো ব্যাপার? তারপর একটা পেশিতন্ত্র, এটা কমনলি সবকিছুর জন্য একটা পেশিতন্ত্র ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা স্পেসিফাইড হইতে আবার দেখব, স্পেসিফাইড এটা দেখেই ফেলছি, তা আবার দেখবো, ঠিক আছে? সমস্যা নেই, ওকে? আচ্ছা, খুব মনোযোগ দিতে হবে, অলরেডি আমি এই পড়াগুলো পড়ে ফেলছি, অলরেডি আমাদের শেষ, ঠিক আছে? ওকে, আমার মনে হয় পড়া দরকার, তাও আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, দেখো, যে পেশি টিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্ত্র দিয়ে গঠিত, রৈখিকভাবে বিন্যস্ত মানে এই যে রৈখিকভাবে বিন্যস্ত, এইগুলা রৈখিক মানে কিন্তু এরকম না, এই যে এগুলো প্রত্যেকটা অ্যাক্টিন মায়োসিনের কম্বিনেশন কারণ, এই যে ভিতরে আবার অ্যাক্টিন মায়োসিন আছে, ওকে? আবারও বলতেছি, দেখ, এই পুরোটা মাংসের ভিতরে টুকটুক করতে পেশিতন্ত্র পাবো, পেশিতন্ত্রের মধ্যে পাবো অ্যাক্টিন মায়োসিন, ওই অ্যাক্টিন মায়োসিন এই যে এই অ্যাক্টিন মায়োসিনের বিভিন্ন কম্বিনেশন কারণে ওই পেশিগুলো কি দেখা যায়, রৈখিক মানে এই যেমন দাগটা দেখা যায়, এইটা, ঠিক আছে? ওকে, বলছে যেসব পেশি রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্ত্রে গঠিত এবং প্রাণীর ইচ্ছামতো সংকুচিত এবং প্রসারিত হয়, সঞ্চালন মুখোমুখি পালন করে, তাকে ঐচ্ছিক পেশিতন্ত্র। তাকে এটা তুমি পড়লে এগুলো সব বুঝতে হবে, এটা সেইটাকে ইন্টারপ্রেট করে লিখছে, বুঝতে পারছি? ওকে, মেরুদণ্ডী প্রাণীর কঙ্কালের সাথে আটকে থাকে বলে এদেরকে কঙ্কালদোষী বলা হয়। শেষ। ওকে, এবার আমরা অবস্থা নিয়ে আলোচনা করি, এটা আমরা পেরে যাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা একটু পর্যন্ত পরে ডি করতে পারি। ওকে, দেখি, এই পেশি টেন্ডন নামক একমাত্র তন্তুমান যোজকরণের হচ্ছে, এটা পরে এছাড়া চোখে, আচ্ছা, এই মানে কোথায় থাকে, চক্ষু থাকে, চোয়ালষ্ট বলবেন, মধুচেতা, পেট, ইন্টারকোস্টাল পেশি ইত্যাদি সব জায়গায় থাকে। গঠন তন্তুর মতো দেখতে, অসংখ্য পেশি কোষ দিয়ে কঙ্কাল পেশি গঠিত, তন্তুর মতো দেখবে, কারণ এটা একটা তন্তুর মতো, সুতার মতো। তাহলে প্রথম কথাটা বুঝছি, তন্তুর মতো দেখতে পেশি কোষ গঠিত। ওকে, পেশি কোষ মানে এটার কথা বলছে। আচ্ছা, তারপর বলো, পেশিতে পেশিতন্তুগুলো বান্ডেল আকারে অবস্থান করে, তাহলে বান্ডেল আকারে অবস্থান করে, যেটাকে আমরা কি বলি, ফ্যাসিকুলাস। আচ্ছা, তারপরে আবার একটু বলছি, তারপর আবার এটাতে ফিরে আসছে যে এটার আবরণ কি বলে, এই দেখো, বান্ডেলের প্রতিটি পেশিতন্ত্র স্বতন্ত্রভাবে এন্ডোমায়োসিন নামক যোজক টিস্যুর একটি পাতলা আবরণে আবৃত, এই যে এটার কথা বলছে। তারপর আবার বলছে বান্ডেলটি পেরিমেসিন নামক যোজক টিস্যু, বান্ডেলটা আবার কি, এই বান্ডেলটা হচ্ছে ফ্যাসিকুলাস, সেটা আবার পেরিমেসিন তে আবৃত। এখানে একটু উল্টো পাল্টা করে লিখছে, তোমরা তোমাদের মতো করে লিখবে, হ্যাঁ, না ওরাও মেইনটেইন করছে, ওরা আগে পরে করে লিখছে আর কি, কিন্তু তুমি কি লিখবা, তুমি বলবা যে এটা এন্ডোমায়োসিন তে আবৃত, অনেকগুলো পেশি, প্রথমে লিখবা এখানে পেশিতন্ত্র, সূক্ষ্ম পেশিতন্ত্র দিয়ে একটা হচ্ছে পেশি গঠিত, ভালো, অনেকগুলো পেশিতন্ত্র মিলে একটা পেশি গঠিত, তাই না? প্রথম লিখলাম, তারপর পেশিতন্ত্র স্পেসিফাই পাবে যে পেশিতন্ত্র এরকম পেশিতন্ত্রের আবরণ হচ্ছে এন্ডোমায়োসিন, অনেকগুলো পেশিতন্ত্র মিলে করে ফ্যাসিকুলাস, ফ্যাসিকুলাসের আবরণ হচ্ছে পেরিমেসিন, অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে আমার একটা মাংসের পর এপিমেসিন দ্বারা আবৃত একটা মানে পেশি গঠন করে, শেষ। ওকে, আচ্ছা, এই যে আমরা পেশি বা মাংস বলি, বারবার বলি, একটু পর্যন্ত আমরা সেটা না পড়লাম, আমরা তো বুঝছি, ঠিক আছে? যা বলছি ঠিক। এবার আমরা পেশি কোষ নিয়ে যে এখানে টুকটাক আলোচনা করছে, কি মাথা ব্যথা করে, খারাপ, আচ্ছা, তুমি একটা কমন মানে মেডিসিনে কমন চেকআপ নাও, মেডিসিন বলতে মানে কোন একটা হসপিটালে যে রেগুলার চেকআপ করো, বা 4 থেকে 5,000 টাকা নেয় ফুল বডি চেকআপ, যে কোনো প্রবলেম আছে কিনা আমার ইন্টারেস্ট, ঠিক আছে? অন্য কোনো প্রবলেম আছে দেখা যাচ্ছে এই ঘাড় ব্যথা বা এগুলো অন্য কারণে হয়, হরমোনজনিত কারণে হয়, ঠিক আছে? প্রবলেম হতে পারে, ঠিক আছে? হরমোনাল ইমব্যালেন্স থাকলে এটা হতে পারে, ওটা বেশি না, সাপ্লিমেন্ট খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এটাকে আগে বুঝতে হবে, ডায়াগনোস করতে হবে যে প্রবলেম থাকে, কিন্তু প্রবলেমের যে বসে থাকে সমস্যা, কারণ সামনে পরীক্ষায় যাবে, কম জোর দিয়ে পড়তে পারবে না, করতে পারবে, আর এগুলো অনেক বড় ঝামেলা, ঠিক আছে? পরীক্ষার আগে আগে এগুলো দেখা যায়। আর এই ধরনের ব্যথাগুলো জানো কি হয়, আসলে এগুলো একটি ইনকনভিনিয়েন্ট কথা, আমি মানে তোমার সায়েন্সের স্টুডেন্ট, বাট হচ্ছে এগুলো আসলে বিশ্বাস থাকা দরকার। এই যে ধরনের মাথা ব্যথা, ঘাড় ব্যথা বা এই ধরনের ব্যাপারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আত্মীয় স্বজনের ব্ল্যাক ম্যাজিক ধরা হয়, বিশ্বাস করলে বলো, না করলে নেই, মানুষের প্রতিটা পরিবার এগুলো চলে, অনেক, আমি এমনি বলছিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, দে ইউজ ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে? যে ঠিক আছে, তোমার প্রবলেম তুমি জানো না যে আমার কি স্টুডেন্টদের, কতগুলো স্টুডেন্ট কি পরিমাণ রিগোরাস অবস্থা, এবং প্রমাণ পাওয়া গেছে যে তারা, আমার নিজের সাথে তো এগুলো অনেক হয়েছে, এই জন্য আমি খুব অভ্যস্ত,
ঠিক আছে, আমার নিজের বালিশ, ঠিক আছে, বালিশ খুলে দেখি যে তাবিজ দিয়ে ওরা। কি এগুলো করতে আসলো, কবে আসলো আল্লাহ মাহবুব জানে, ঠিক আছে। কি যে অবস্থা হয় আমার আমার সবসময় পরীক্ষার সময় আমি এমন গোলায় ফেলি সবকিছু পরীক্ষার হলে। মানুষ তো গোলায় ফেলে এবং ভুলে যায় একটা নর্মাল বেনিফিট। আমি পরীক্ষা যে একদম যেগুলো সব পরীক্ষা যায় মনে হয় যে নতুন করে আমরা আসমান থেকে নামছে, ব্ল্যাক আউট হয়ে যায় একদম। মানুষের তো একটু মনে থাকে, মানুষের একটু ফোর্স দিলে বাইরে আমি এত পড়ি, বাট তখন ওই আমাকে নিজের মতো করে লিখতে, যদিও সেটাই আমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে, মুখস্থ করা থেকে আমাকে রক্ষা করছে। আমি জানি মুখস্থ করে কোনো মনে রাখতে পারবো, কিন্তু আমি আগে এমন ছিলাম না। এটা আমার শুরু হয়েছে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার দিন থেকে। আমার 9th থেকে এরকম কোনোদিন সমস্যা হয়নি, মানে ছোটবেলা থেকে তো পড়াশোনা করি এবং কলেজেরও বোর্ড পরীক্ষা দিই, আমার কখনো এরকম হয় না যে আমি পড়তে গেছি বা আমার এরকম হয়। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন শুরু হয়েছে 2008 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে, সেই ইন্টারমিডিয়েট পরীক্ষায় মানে কি পরিমাণ অবস্থার মধ্যে দিয়ে যে আমাকে পার করতে হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা মানে আমি যাই ফুল ব্ল্যাক আউট একদম, মানে কিচ্ছু মনে নাই। এবং হচ্ছে আমার চোখ মুখ মানে আমি ঘুমানোর চেষ্টা করতাম, ঘুম আসতো না, চোখ মুখ লাল হয়ে অবস্থা খারাপ, অনেক অবস্থা খারাপ। পরে হচ্ছে আব্বু দেখছে যে হ্যাঁ সত্যি আমার উপর ইয়ে করে। আমাদের ফ্যামিলির উপর এই জিনিসটা আছে, কারণ আমার ফ্যামিলি হচ্ছে আমার দাদা উনি ছিল তার ভাইদের মধ্যে সবার বড়, এবং আমার দাদি ছিল যথেষ্ট সম্পত্তিশালী একজন ব্যক্তির মেয়ে এবং তার অনেক সম্পত্তি, অনেক মানে অনেক। তো যার কারণে হচ্ছে দাদার অন্য ভাইরা তাকে হিংসা করত, এবং দাদার যে ওই দাদার অন্য ভাইয়ের যে ছেলেরা আব্বুর চাস্তো করে মানে আমার বাবার চাস্তো ভাইরা, ওনারা আমাদেরকে আজীবন চেষ্টা করছে, অনেক ক্রিটিক অনেক ক্ষতি করছে আমাদের অনেক, ঠিক আছে। এবং আমাদের মধ্যে আমাদের পরিবারের কাউকে উঠতেই দেয়নি। এই জন্য ছোটবেলায় আমাকে ঢাকা বাড়া হয়েছে একদম কথা লাগে, ঠিক আছে। আমাকে বাড়িতে আমি জন্ম হয়েছে আমার গ্রামের বাড়িতে, তখন মানে 4 বছর না 3 বছর থাকার পরে আমাকে ঢাকা বাড়ি গেছে যে আর ওইখানে ইয়ে করার সময় না। তো আমি এই জন্য বেঁচে গেছি অনেকটা, কিন্তু আমার উপরে ওইখান থেকে দূর থেকে অনেকভাবে ট্রাই করছে অনেক। আমাদের গ্রামের বাড়িতে চুলা দিয়েছে অসংখ্য পাবে। আমার বড় কাকা বিয়ে করছিল আর কি, বড় কাকা বিয়ে করছে আরো 50 বছর আগে। তো বড় কাকি উনি ভালো, উনি এত ভালো ছিল মানে পুরো এলাকার নাম ছিল, ঠিক আছে। ওই কাকিকে কিছু একটা করছে, হঠাৎ করে উনি একদিন বলছে আর উনি থাকবে না, উনি চলে গেছে, যে এখন পর্যন্ত আর আসে 50 বছর ধরে ওই কাকু যদি মারা গেছে। তো এইরকম খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে আসলে আমাদের ইয়ে করতে হয়েছে বা ওরকম যাই হয়েছে আর কি। যাই হোক, তো আমাদের অনেক ইয়ে দিয়ে এরকম দেখা যায়। তো এরকম আমি অনেক ফেস করছি ফাইনাল পরীক্ষার সময়, ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় কিচ্ছু মনে থাকতো না। এমন কোনো পরীক্ষা আমি বলতে পারতাম যে কনফিডেন্ট আমার ভালো হয়েছে, কোনো পরীক্ষায় না, ঠিক আছে। আমার আব্বা আবার এসবের একটু প্রোটেকশন কিছুটা জানে, আমি ইসলামিক আসপেক্ট থেকে কিছুটা, তো আমাকে আমি ওনার জন্য আসলে সেফ হয়েছি কিছুটা, ঠিক আছে, মানে কিছুটা। কিন্তু এইগুলো আসলে আব্বু তো এই লেভেলের না যে এগুলো তো বুঝুরি লাগে। তো দেখা গেছে এরকম আর কি। তারপরে এখানে আসার পরে অনেক অনেক সমস্যা, আমাদের ইয়ের উপর অনেক সমস্যা হয়েছে। তো যাই হোক, এগুলা বড় ওনারা আসলে আমাদের উঠতে দিতে চান না, এটা ওনাদের ফ্যাক্ট। কারণ আমাদের সম্পত্তি কেন বেশি, এবং আমাদের সম্পত্তি ওনারা বিভিন্নভাবে ধরে রাখছে, ঠিক আছে। আব্বু চাষ করে না, যদিও বাইরে বাইরে ঠিক তার থেকে রয়েছে। এই জিনিসটা খুবই কমন আমাদের বর্তমানে মানুষের প্রেক্ষাপটে, খুবই কমন। এবং কালো জাদু যে কি পরিমাণ অ্যাডভার্সারি ক্রিয়েট করছে, এবং প্রতি বছর আমি স্টুডেন্টদের আগে বলে থাকি এদের কোনো সমস্যা ফেস হলে দ্রুত দেখাবা, ঠিক আছে, দ্রুত দেখাবা। পরিচিত যদি একজন ইয়ে থাকে মানে যারা হচ্ছে কি বলে রুকাইয়া ওস্তাদ, এটা বলে রুকাইয়া বলে, ইসলামিক নামে রুকাইয়া বলে, মানে যারা এটাকে ঠিক করে রুকাইয়া ওস্তাদ। তো ওনাদের কিছু তো একটু পরিচিত ছিল, এখন সময় কথা নেই। তো এই ব্যাপারটা খুবই ডেঞ্জারাস, মানে খুবই এই ধরনের ব্যথা ফুটা এই জিনিস থেকে বেশি হয়, ঘাড় ব্যথাটা আরো বেশি হয়। আমি বলতেছি না যে আমি শিওর বলতে, আমি এই যে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এই জিনিসগুলো ব্যথা যে প্রপার্টি, মানে যে বিষয়গুলো তোমাকে একটু উইক করবে বা দুর্বল করবে, মানে তুমি দেখবে এটা মানুষ অসংখ্য করে, এবং কে যে করে এটাই মানুষ প্রেডিক্ট করার জন্য খুবই টাফ, মানে খুবই দেখবা ক্লোজ পর্যন্ত মানুষ করে ফেলতেছে, মানে খুবই মানে মানুষ যারা উন্নতি সহ্য করতে পারবে না বা কিছু একটা সহ্য করতে পারে না, তো তারা এই ব্যাপারটা ধরো এখন কথা গ্রামে অনেক আছে, বা গ্রামে আসলে বলা ভুল, শহরেও থাকে না যে ঠিক আছে পড়ালেখা করতেছে কেন, এই করতেছে, এই ব্যাপারটা অনেক কিছু করে। সো ইটস কমন ব্যাপার। তো হচ্ছে দেখো ডায়াগনোসিস করো, দেখো যে কোনো প্রবলেম আছে নাকি, মানে মেডিকেলে, দেন হচ্ছে এগুলো হচ্ছে নিয়ে কনসার্ন থাকাটা ভালো লাগে, ঠিক আছে। অনেক দেখছে, অনেক দেখছে, যাই হোক। তো আমি এগুলোকে সাজেস্ট করতাম বলে একবার এমন আছে ভালো কথা, এরকম অনেক স্টুডেন্ট বলছে, ঠিক আছে, সবাইকেই মোটামুটি সাজেস্ট করছে, মোটামুটি চালু ব্যাপার পাইছে। তো একজন পরিচিত ছিল, তো এখন আর ওনার সাথে কথা নেই, তবে ভিডিওটা দেখলে আছে, মানে এমনি পাওয়া যায় সমস্যা, বা যেগুলো ইমামের কাছে গেলে উনি কিছুটা লুকাই ইয়ে করে। তো যাই হোক, তো এখন একবার এক মেয়ে, তো ও ফোন দিছে কি যে ও হচ্ছে মানে আমারই স্টুডেন্ট, তো ও ফোন দিছে ওর এক বান্ধবীকে নাকি এক ছেলে রেপ করছে।
এখন ও চাইতেছে যে ও বিয়ে করবে, ঠিক আছে? এখন আমি তো বুঝি, হ্যাঁ, ওই যে ছেলে ধরো একটা কিছু কইছে, এখন ছেলে রেপ করছে, অথচ সেটা মিউচুয়ালি দিচ্ছে, হয়েছে কিন্তু মিউচুয়ালি, আমি নাম চালাইছে দেবে। আমি মনে করছি ও তুই নাকি কোনো বান্ধবীর কথা বলে, ভাইয়া জানেন আমাদের একটা বান্ধবী, আপনাকে একটু খুঁজে বলি, ঠিক আছে? আমি কি হবে, ওই ছেলেকে বিয়ে করতে চাই এরকম একটা ইয়া ধরে দিতে। আমি বলি বেটা আমি উপকার করতে লাগি, কোনো কাজের না, এই কি মানে কোনো কিছু এরকম করে দেওয়ার জন্য না, ঠিক আছে? এরকম আলতু আলতু কথা কোনোদিন বললো না, ঠিক আছে? বলতে আর কি, ঠিক আছে? আর এরকম মিউচুয়ালি হয়েছে, এখন একটা রেপ বলেছে, কত বড় শয়তান সে! আমার শুনলে এটা মানে কি মিউচুয়াল রেপ, মানে ইয়ে করে না এখন, মানে সব তোমার ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? ওকে, যাই হোক, আসো। তো আমরা হচ্ছে পার্টি ফিরে আসি। ও হ্যাঁ, তাহলে আমরা একটু বললাম। আচ্ছা, এবার আবার এখানে ওই যে বেশি পোস্টটাকে নিয়ে এখানে আবার একটু ডিসক্রিপটিভ বলছে, মানে দেখো এখানে তো গ্রস কথা বলছে, কিন্তু এখানে একবার ঐচ্ছিক পেশির আন্ডারে কি হবে অ্যাকচুয়ালি সেটা বলছে, ওগুলোই দেখবা ফিরে আসবে। প্রতিটি পেশিকোষ হলো নরকাল লম্বা, এর দৈর্ঘ্য 1 থেকে 40 মিলিমিটার। তাহলে তারা দৈর্ঘ্য কতটুকু থাকে, এই যে দৈর্ঘ্য কতটুকু, 1 থেকে 40 মিলিমিটার, ঠিক আছে? ওকে, মিলিমিটার। প্রতিটি পেশির নিজস্ব কোষঝিল্লি বা সার্কুলেমা আছে। তাহলে তাদের কি আছে, যে সার্কুলেমা আছে। এখানে আমরা আবরণ দেখছিলাম কি, আবরণ আর কোষঝিল্লি একটু ভিন্ন, তবে অনেক সময় একই। এখানে আবরণ দেখছিলাম কি, এন্ডোমাইসিয়াম, মনে আছে? এই যে এন্ডোমাইসিয়াম। আর এখানে কি বলতেছি, কোষঝিল্লি বা আবরণ, যেটা একটু সার্কুলেমা, ঠিক আছে? তো পরীক্ষার কাছে কিন্তু দুইটা দেখবে, দুইটা আসে। যদি আবরণ আসে তাহলে কি দেখবা, এন্ডোমাইসিয়াম। যদি আসে কোষঝিল্লি তাহলে সার্কুলেমা, এভাবে করে দেখবা। বাট আলটিমেটলি দুইটা আসলে সেম, কারণ দুটো একই লেয়ার থেকে বের হয়। খুব ক্লাসিফাইড করলে আলাদা বলা যায়। ওকে, এটা খুব সুস্পষ্ট, মানে এটা সার্কুলেমা খুব সুস্পষ্ট, মানে সত্যিকারের একটা আবরণ দেখা যায় স্পষ্টতা, ঠিক আছে? আবার ভাই বোন এই চামড়া কিনা, এটা ত্বক, এটা ওই আবরণ না, ঠিক আছে? আমরা অনেকে হয়তো মিসগাইডেড হতে পারি যে এটাই, ঠিক আছে? আমি একটু বুঝলাম, আমাদের দেশ সবচেয়ে বড় অঙ্গের নাম কি জানো? ত্বক। এই ত্বকটা একটা অঙ্গ এবং সবচেয়ে বড় অঙ্গ এটাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, কোষের সাইটোপ্লাজম বা সার্কুলোজম থাকে, যেটা আমরা আগে বলছি, এর পরিধির দিকে কয়েকশো ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। এই যে এই যে আচ্ছা, পরিধি মানে কি, ধরো এটা একটা পাইপের মতো জিনিস, অন্য জিনিস, তো এই মাঝখানে থাকলে কি বলবো, থাকে বলবো কেন্দ্রে আছে। কিন্তু এই কোষগুলো যদি এখানে থাকে তাহলে কি বলবো, নিউক্লিয়াস পরিধির দিকে আছে, ঠিক আছে? কি অপশন হবে, এগুলো একটু উপরের দিকে আছে, উপরের দিকে, মাঝখানে নেই, ঠিক আছে? আচ্ছা, তো এইদিকে যাই না, ওকে। তো এর বলছে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তার মানে একটা কোষে কয়েকশো নিউক্লিয়াস থাকে। যেমন এটা একটা পুরোটা কোষ, একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস, 5-10টা 100-200 নিউক্লিয়াস থাকতে পারে। এবং নিউক্লিয়াস একটা ডিম্বাকার এবং তারা পরিধিতে থাকে। তারপর কোষে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে, অনেক মাইটোকন্ড্রিয়া আমাদের জিনিস পাওয়ার হাউস, শক্তি তো। কেন মাইটোকন্ড্রিয়া থাকতে, মানে কন্ট্রোল পেশিগুলি আমাদের চলন শক্তির মূলত, আমরা এগুলোকে কাজে লাগে চলি ফিরি সবকিছু করি, তার মানে এগুলো তো অনেক শক্তি জেনারেট হতে হবে। সো ওইসব কোষে আমার কি অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। যেই কোষে মাইটোকন্ড্রিয়া বেশি সেই কোষ শক্তি উৎপাদন করতে পারে বেশি, কারণ মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া আমাদের সব শক্তি উৎপন্ন করে, যে এটিপি গুলো মাইটোকন্ড্রিয়াই করে। আচ্ছা, ওকে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া থেকে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই যে বলছে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ এইসব কোষে প্রচুর শক্তির প্রয়োজন হয়, কারণ তারা ওর কাজ তো সেই কোষগুলোই করে। আমাদের মাংসের কোষগুলোই তো মোটামুটি আমাদের দেশ সব কাজ করতেছে, তাই না? হাড্ডি নাড়াচ্ছে, বাট মাংস দিয়ে তো আমাদের সব হচ্ছে। এছাড়াও এদের সার্কোপ্লাজমে কোষের দৈর্ঘ্য মানে এই বরাবর কি বিস্তৃত থাকে, সমতল সজ্জিত মায়োফাইব্রিল নামক মানে মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম সুতা থাকে। এই জন্য অনুসূত্র, তন্তু মানে সুতা। মায়োফাইব্রিল দুই প্রকার, অ্যাক্টিন মায়োসিন, এই যেগুলো কথা বলছে, অ্যাক্টিন মায়োসিন লম্বা থাকে। ওকে, এই যে মায়োফাইব্রিল অ্যাক্টিন মায়োসিন নামক প্রোটিন ফিলামেন্ট দিয়ে তৈরি। এই যে মায়োফাইব্রিল বলতেছে পুরো জিনিসটাকে, এটাই কি, এটা অ্যাক্টিন এবং মায়োসিন নামক তৈরি, ঠিক আছে? ওকে, আবার বলতেছে এগুলো কিন্তু এখানে না, অ্যাক্টিন মায়োসিন গেছে এইভাবে, কিন্তু ওগুলোর উপরে দাগ আছে, এই দাগটি উপর থেকে আবার দেখা যায়, বুঝছি? ওকে, আচ্ছা, মায়োফাইব্রিলে অনুপ্রস্থ একান্ত, এই যে ধরো এই মায়োফাইব্রিলটা, এটার মধ্যে একটা দাগ আছে, এই মায়োফাইব্রিলে এটার মধ্যে একটা দাগ আছে, এরকম অসংখ্য মায়োফাইব্রিলে এরকম একটা দাগ পড়ে যাবে। এটাই বলছে যে মায়োফাইব্রিলে অনুপ্রস্থ এবং একান্তভাবে সজ্জিত অনেকগুলো স্বচ্ছ এবং অস্বচ্ছ বা গাঢ় দাগ দেখা যায়। স্বচ্ছ দাগগুলা আই ব্যান্ড এবং অস্বচ্ছ দাগগুলা এ ব্যান্ড নামে পরিচিত। আমি বলতেছি, এই দেখ, ধরো এই যে এটাও একটা ব্যান্ড, আবার এটাও একটা ব্যান্ড, আবার এটাও একটা ব্যান্ড, এটাও একটা ব্যান্ড। কালোগুলোকে আমরা বলতেছি আই ব্যান্ড, স্বচ্ছ, সরি, কালোগুলো হচ্ছে এই ব্যান্ড, এই যে এইটা, এই যে এই ব্যান্ড হচ্ছে কালোগুলো, আর স্বচ্ছগুলো হচ্ছে আই ব্যান্ড। এই যে এটা হচ্ছে আই ব্যান্ড, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এগুলো কি স্বচ্ছ দাগ, যেমন আই ব্যান্ড মানে এইগুলোকে বোঝায়, আর হচ্ছে এ ব্যান্ড মানে এই যে কালো, ওগুলোকে এ ব্যান্ড বোঝায়। অ্যাক্টিন এবং মায়োসিনের বিনাশের কারণে মায়োফাইব্রিলে স্বচ্ছ এবং অস্বচ্ছ ডেরা দেখা যায়। এই যে অস্বচ্ছ ডেরা, এই স্বচ্ছ ডেরা, অস্বচ্ছ ডেরা, স্বচ্ছ ডেরা, অস্বচ্ছ ডেরা, চ্যাপ্টার মতো ডেরা বলি, এরকম ব্যক্তিগত, ঠিক
আছে ফিজিক্সে আছে চ্যাপ্টার ওটা তো হ্যাঁ ডোরা আছে অনুপস্থ ডোরা ঠিক আছে ওকে এইসব ডোরা বা দাগের কারণে ঐচ্ছিক পেশি অমসৃণ বা রৈখিক পেশি বলা হয় কারণ এগুলো অমসৃণ জিনিস, ঠিক আছে আবারও বলতেছি বলতো পেশির উপরে কি কোনো দাগ আছে না আসলে দাগগুলো কি ভেতরে যে মাইক্রোফাইবার আছে মাইক্রোফাইবার দুইটা জিনিস নিয়ে গঠিত অ্যাক্টিন এবং মায়োসিন সেই অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে কিছু জায়গা আছে দাগ আবার কিছু শব্দ দাগ অসতের শব্দ ওগুলোর জন্য একটা দাগ এরকম একটা ব্যালেন্স তৈরি হয় এটা বাইরে থেকে ওগুলা দেখা যায় ঠিক আছে ওকে ওকে বলে সো এই হচ্ছে এই জন্য তাদেরকে অমসৃণ বা রৈখিক পেশি বলে তো এটাকে আমরা অমসৃণ বলতে পারি রৈখিক বলতে ঐচ্ছিক পেশি অনেক কিছু বলতে পারি কঙ্কাল পেশি বলতে অনেক কিছু ধর্ম সংকোচন প্রসারণ ক্ষমতা দ্রুত এবং শক্তিশালী তুমি দেখবা অন্য কোনো পেশি এত দ্রুত সংকোচন প্রসারণ করতে পারবে না একটাই হয় সেটা হৃদ পেশি হৃদ পেশি হইতে থাকে মানে ওটা আলাদা ব্যাপার বাকি এগুলো মানে তুমি যখনই চাও ইচ্ছা করে সংকোচন করতে পারবে ঠিক আছে সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত এবং ছন্দবদ্ধ না আচ্ছা আমরা কি এক ছন্দে এগুলো সংকোচন প্রসারিত হতে থাকে না হৃদপিণ্ডের মতো হৃদপিণ্ড একটা ছন্দ মেনটেন করে এগুলো কি ছন্দ মেনটেন করে না এগুলো আমরা যখন ইচ্ছা তখন নিরাশকার স্বল্পস্থায়ী বা ছোট ধরো তুমি একটা বেশি এমন করছো তারপরে এটা আগের জায়গায় যে ফিরে আসবে এটা খুব অল্প সময় তুমি জাস্ট ট্রাই করলে এটা ফিরে আসবে মানে নিরাশকার মানে আগের জায়গায় ফিরে আসার টাইমটা খুব অল্প ঠিক আছে ডিভার্স তো আমার উপর আমি কখন ধরে রাখি বাট আমি এমন করলে এটা সাথে সাথেই ফিরে আসবে সহজেই অবসাদগ্রস্ত হয় ক্লান্ত হয়ে যায় বেশি ব্যথা হয়ে যায় না হৃদ পেশি সারাদিন যে এমন 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 করতে থাকে ঝামেলা হয় কিন্তু এই পেশি কিন্তু ব্যথা হয়ে যায় তুমি একটু এরকম করলে কিন্তু হয়ে যাবে জিমের ফার্স্ট ডে হ্যাঁ তারপর হচ্ছে পায়ে ব্যথা হ্যামস্ট্রিং তোমার তো এগুলো জানো না হ্যামস্ট্রিং টেমস্ট্রিং এগুলো 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 টার্ম আছে আসছে জানি জিজ্ঞেস হ্যাঁ জিমের করে বেশি দেন সো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পা ব্যথার সাথে সাথে হয় না একদিন ভালোই থাকে পরের দিন যে 2 নম্বর এটার আরেকটা দেখা যায় হলো শীতকালে ব্যাডমিন্টন শুরু ঠিক সারা- ওই দিন একদম ওটা বেশি হয় বেশি হয় কি রে পুরো শরীর না পুরো একবার কোমরটা মোটা হ্যাঁ, কি রে ভাই, প্রথম খেলে তো প্রথম খেলতেই ভয় লাগে প্রথম দিন খেলবো ওই দিন জাস্ট ওয়ার্ম আপ করলেও হয়ে যায় পাশে যাই ঠিক আছে ওকে আবার এটা দেখা যায় ধরো অনেকদিন পরে এলাকায় ডাকছে ধরো 1-2 মাস পরে এলাকায় ডাকছে ক্রিকেট ম্যাচ ওইটা খেলতেছে আচ্ছা কঙ্কাল পেশির কাজ মানবদের 665টি কঙ্কাল বা ঐচ্ছিক পেশি রয়েছে এটার সাথে আবার বলে কি রে ভাই আমরা অস্থি দেখলাম 206টা তো তুই অস্থি না 206টা দেখছিস আমি তো এখানে পেশির কথা বলতেছি একটা পেশির সাথে দেখো এটার নাম কি এই যে জিনিসটার নাম হিউমেরাস হিউমেরাসের সাথে এই দেখো কতগুলো পেশি যুক্ত এগুলো অনেকগুলো পেশি আছে হ্যাঁ সো আমি এই জায়গায় কিন্তু এই যে 665টা কঙ্কাল বা ঐচ্ছিক পেশি সংযুক্ত তারপর ব্যক্তি বা ইচ্ছা অনুযায়ী এইগুলো তোমরা পড়লেই বুঝবে এগুলো তেমন কিছু না ঠিক আছে কাজ কঙ্কাল পেশির কাজ তাপ নিয়ন্ত্রণ করে প্রতিবর্তী ক্রিয়া আচ্ছা প্রতিবর্তী ক্রিয়া সহায়তা করে এটাকে বুঝতে হবে প্রতিবর্তী ক্রিয়া ধরো তোমার এখানে একটা মাছি বসছে আমার ছোটবেলায় একটা উদাহরণ দিয়ে বলতাম ধরো তোমার একটা মাছি বসছে বা একটা মশা কামড়ছে তুমি কি এটা ভাববা মশা কামড় দিচ্ছে দেখি দেখি মারি হঠাৎ করে হাত এসে পড়ে এই যে অটোমেটিক ব্যাপারটা যা সেটি বলে প্রতিবর্তী ক্রিয়া তো সেই প্রতি আমাদের পেশি অনেক দ্রুত কাজ করে মানে এটা আমাদের ব্রেন আমাদের সাধারণ মানে ডেমনস্ট্রেশন কি হয় সাধারণ ব্যাপারটা কি হয় যে ধরো আমি কোন একটা জিনিস ধরছি বা কোন একটা জিনিস করতেছি বা আমি এটা ধরবো এই যে এটা আমাকে ব্রেন কি সিগন্যাল আছে ধরবো ফার্স্টে ব্রেন সিগন্যাল দেয় ব্রেন থেকে আমার হাতে যায় দেন এটা করবো ঠিক আছে বাট ওগুলা ব্রেনে না যে আমাদের একটা আছে মধ্যবর্তী জায়গায় আবার হাতে চলে মানে ব্রেন ওইখানে ইম্প্যাক্টিভ আছে সারা সারা নেই ধরো কোনো জায়গায় এমন হয়েছে বা কোনো এরকম চুল পেতেছে হঠাৎ করে নিয়ে গেলাম ওটা ভাবো না যে চুল পেতেছে দেখি চুল পেয়ে আর মশা কামড়াতেছে দেখি মশা এমন তো হঠাৎ তুমি করতেছো তুমি নিজেও ব্যাপারটাকে নিয়ে কনসার্ন ঠিক আছে ওকে আবার ধরো হচ্ছে তোমার সামনে কেউ একটা কিছু হুট করে থ্রো করলো তুমি এমন করে বলো তোমাকে ব্রেনকে একবার ব্রেন দেখি ক্যালকুলেশন বাংলা সিনেমা পাইছো যে আসবে স্লো ওরা গুলি আসতেছে কিন্তু গুলি হ্যাঁ সে দেখতেছে ওই যে ওই ইয়ে করতেছে আর কি আরএনআর একটা পেজ আছে না যাই তো ওই অনন্ত জলির একটা মুভি ওয়েলকাম না কি মুভি তো যাইতেছে ও একবার এমনি আসে ঠিক এই মুহূর্তে বাহ ঠিক আছে মানে অসম্ভব আচ্ছা যাই তাপ তো নিয়ন্ত্রণ করে তাপ নিয়ন্ত্রণ করে না তার বাইরে ধরো খুব ঠান্ডা হয় আমি একদিন বলছি বাইরে ধরো খুব ঠান্ডা হইল কত বাইরে ধরো হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস তোমার দেহ যদি 18 হয়ে যায় তুমি কিন্তু কট হয়ে যায় দেহের তাপমাত্রা মানে কি বলো তখন মানে ব্লাডের তাপমাত্রা আমি আগে বলি হোমিওস্ট্যাটিস মেইনটেইন করতে হয় যে বাইরে যাই হোক ভিতরে তাপমাত্রা ওই থাকে এটা আমাদের যে মাংসটা হেল্প করে অনেকটা ঠিক আছে ভেতরটাকে রক্তটাকে অত বেশি ওই বাইরের সাথে ম্যাচ করতে হবে এগুলো পড়লেই বুঝবে এগুলো কি বলবো ঠিক আছে
আচ্ছা কঙ্কাল পেশির প্রকারভেদ এটা আপনার ইম্পর্টেন্ট, গোলায় ফেলার তো অনেক মানুষের, ঠিক আছে? ওকে দেখেন কঙ্কাল পেশির প্রকারভেদ, আগে নাম দেখো কোন অনেক প্রকার, ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, ডিপ্রেসর, ম্যান্টিবুলি, লিভেটর, ম্যাসেটার, রোটেটর, ঠিক আছে? আর পাইরিকম্পাস। তো কি রে ভাই এই চ্যাপ্টারের নাম শুনতে শুনতে, ওকে আচ্ছা ফ্লেক্সর পেশি কি সেটা একটু বলছি, ওকে ফ্লেক্সর ফ্লেক্স না ফ্লেক্স মানে কি আমরা যে বলেছি তুই ফ্লেক্স মারতেছ, ফ্লেক্স মানে শব্দের অর্থ কি বাঁকানো, ফ্লেক্স শব্দ তো বাঁকানো, আমরা কেন এটা বলি ফ্লেক্স মানুষ কেন ফ্লেক্স কেন বলি না? ভাব জায়গা যাবে তো ভাবের সাথে বাঁকানোর কি আসলে যায় না ভাবিও জানো ফ্লেক্সর মাসল ভাবি এই পেশি দেহের কোন অংশকে অপর অংশের উপর ভাঁজ করতে সহায়তা করে, কোন অংশকে অপর অংশের উপর ভাঁজ করতে, যেমন দেখো আমি এখানে ভাঁজ করতেছি, তার মানে এই যেখানে ভাঁজের ব্যাপার থাকবে সেখানে ফ্লেক্স মানে বাঁকানোর ব্যাপারটা ওষুধ বেশি কাজ করে, যেমন আসো যেমন বাইসেপস পুরো বাহুকে ঊর্ধ্ববাহুর উপর ভাঁজ করতে সহায়তা করে, বাইসেপস পুরো বাহুকে এই যে বাইসেপস পেশি এই পুরো বাহুকে ঊর্ধ্ববাহুর উপর মানে এই যে এই বাহুর উপর মানে আমার এখানে এখানে এটা আসে, এটা কিন্তু এটা টান দেওয়ার ফলে এভাবে আসে, এই যে তুমি এটা টান দাও দেখবে এই যে আসতেছে, আর এইটা টান দাও দেখবে এভাবে যাইতেছে, আসলেই কিন্তু এই ব্যাপারটা না, তো বাইসেপস এই কাজটা করতেছে, ফ্লেক্সর পেশির কাজ হচ্ছে, ও কি করতেছে এই যে এই জিনিসটাকে টেনে এনে ঊর্ধ্ববাহুকে পুরো ভাঁজ করতে সহায়তা করতেছে, ঠিক আছে? এটাকে ঊর্ধ্ববাহু বলে, ঠিক আছে? এক্সটেনশন পেশি ঠিক উল্টে কাজ করে, ভাঁজ করছে তারপর পেছানো, এটাকে ট্রাইসেপস করে, পেছনে এই যে পেছনে ট্রাইসেপস করে, এটা ইরেটে একটা যে পেশি টানে কিন্তু ধাক্কা দেয় না, ঠিক আছে? কখনো পেশি এমন করলে এটা এইভাবে করার জন্য এই পেশি দায়ী হবে, এটা এই পেশি টানতে হবে, এই পেশি টানলে উঠে এই পেশি টানলে নিচে, মানে দৌড়টা টানার ফলেই হয়, ধাক্কা দেয় না, আমাদের একটা কন্টেন্টই আছে এটা, পেশিটা টান করে কিন্তু ধাক্কা দেয় না, বুঝছি? এখানে কিন্তু এই যে এই জিনিসটা দেয়, ওকে ওকে আচ্ছা এক্সটেনশন তাহলে উল্টে কাজটা করে, ঠিক আছে? অ্যাবডাক্টর এটি দেহের কোনো অংশ দেহের অক্ষ থেকে দূরে সরাতে সহায়তা করে, ডেল্টয়েড হাতের সামনে থেকে প্রসারিত করে, আচ্ছা এই ধরনের পেশি ধরো বলছে এটি দেহের কোনো অংশকে দেহের অক্ষ থেকে দূরে, ধরো আমি এখানে বসে আছি, আমার হাতটা এখন এই জায়গায় আছে, এখন আমি চাইতেছি এই হাতটা দূরে নেব, এই যে দূরে এই যে দূরে এই যে দূরে আমি নিয়ে যেতেছি বা দূরে নিয়ে যেতেছি, এখানে যে দেহের অক্ষ থেকে আমি হাত বা পা দূরে নিয়ে যেতেছি, এখানে যেসব পেশি হেল্প করে তাদের, যেমন দেখো ডেল্টয়েড, ডেল্টয়েড পেশি কথা জানো, এই যে আমার এই পুরোটা এটা তো বাইসেপস বলি, এই মাঝখানে আরো আছে পেশি ডেল্টয়েড পেশি বলে, এগুলোকে ডেল্টয়েড বলে, এগুলো আমাকে নিয়ে যেতে পারে সহায়তা করে, অক্ষ থেকে দূরে সরাতে, ঠিক আছে? ওদের এগুলো লাগবে না শুধু একটা পেশি এই পেশি দেহের কোনো অংশকে অক্ষের নিকট আনতে সহায়তা করে, উল্টা, ঠিক আছে? এগুলো লাগবে না তোমাদের, ডিপ্রেসর পেশি এই যে দেহের কোনো অংশকে নিচে নামতে সহায়তা করে, নিচে যেমন হচ্ছে মুখ খুলতে কই নিয়মন চলতে নিচে এই যে নিচে দিকে এখানে যে পেশি আছে নিচে নামতে, লিভেটর পেশি দেহের কোনো অংশকে উপরে উঠতে সহায়তা করে, লিভেটর লিফটে উপরে উঠবে, ঠিক আছে? ডিপ্রেসর নিচে নামে, এটা বুঝো এগুলো কি না, ঠিক আছে? ম্যাসেটার পেশি নিম্নচলকে উপরের দিকে উঠতে সহায়তা করে, এই এটা উপরে উঠতে সহায়তা করে, ঠিক আছে? এক জিনিস হয়ে গেল ওটা নিচে নামবে, ও ঠিক আছে এটাই বলছে তো লিভেটর পেশিকে তো ম্যাসেটার পেশি বলে, বুঝছো না? এটা কি করতো নিচে এই যে এটা কি ম্যান্ডিবুলি পেশি, তো এই জন্য এটাকে ডিপ্রেসর পেশি বলতাম, নিচে নামে, আর ম্যাসেটার পেশি হচ্ছে উপর উঠে, এখানে আরেকটা পেশি আছে যেটা উপর উঠে চলে, রোটেটর পেশি বলে ঘুরাইতে কোনো কিছু ঘুরাইতে সাথে, ঠিক আছে? পাইরিফর্মিস পায়ের ঘুরান ফিমার, এই যে আমি এখানে ঘুরাই না, হ্যাঁ হ্যাঁ ওই যে একটা ছবি আছে না মাছ, ছোটবেলা তোমার এই ছবি দেখছো কি? এই ছবি দেখার কথা, ও পা ঘুরায় ঘুরাবাদি, ওটা দামির একটা ছবি, ও মানুষ টাঙ্গল দেখলে এটা দিয়ে দেখা শুরু করতো, ঠিক আছে? মাছ, এটা নাম মনে হয় মাছ না কি জানি ছিল, নায়কের নাম বলে গেছে ওয়াটার, আচ্ছা তো যাই হোক ওসব বইটা, এবার হচ্ছে অনুচিত পেশি বা মসৃণ পেশি, অলিম্পিক পেশি বা ভিসারাল পেশি, যেরকম একসাথে বলতেছে একটু ভিন্ন রকম, বাট ওই যে আমরা কাছাকাছি একই রকম ব্যাপার স্যাপার থাকবে, এখানে কোনো দাগ টাগ থাকবে না, অ্যাক্টিভ ম্যাসের মধ্যে কোনো দাগ টাগ থাকবে না, ঠিক আছে? যেসব পেশি সংকোচ প্রসারণ পানি ইচ্ছা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়, সক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত, তার অনুচিত পেশি বলে। মানে আমরা ইচ্ছাকৃত হয় না, এটা অটোমেটিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, যেমন ধরো ফুসফুসের পেশি অটোমেটিক হচ্ছে, হৃদপেশি এটাও কিন্তু এক প্রকার অনিচ্ছিক পেশি, হৃদপেশির একটা সুন্দর আছে, এটা অনিচ্ছিক হলে এটার মধ্যে আবার দাগ আছে, আমরা সেগুলো জানি, যারা ঐচ্ছিক তাদের মধ্যে দাগ থাকে না, অনিচ্ছিক মধ্যে দাগ থাকে না, কিন্তু হৃদপেশি অনিচ্ছিক অসত্য তার মধ্যে দাগ থাকে, তো এটা ঐচ্ছিক অনিচ্ছিকের একটা মাঝামাঝি পেশি, ঠিক আছে? এটা অন্যরকম আর কি এটা, ওকে? আমরা হৃদপেশির সামনে পড়বো, এখন তো আমরা অনিচ্ছিক করতেছি,
অনিচ্ছিক যেটা সেটাই মসৃণ মসৃণ কেন কারণ অ্যাক্টিন মাইসিনের দাগ নাই অরৈখিক মানে ওই যে ভিসেরাল মানে পেটের ভিতরে থাকে এই যে ইনভলন্টারি স্মুথ নন স্টেটেড ভিসেরাল ইংলিশ নাম ঠিক আছে মানুষের বিভিন্ন আন্তর্যান্ত্রিয় ওই আগে বলছে কোষিক নালী রক্তনালী শ্বাসনালী মূত্রথলি এইসব ভেতরে যে জিনিসগুলো আছে সবগুলোর ক্ষেত্রে যেগুলো আমাদের ইচ্ছাধীন না সেগুলো অনিচ্ছিক পেশি এই যে অনেকগুলো দেখতে একটু মাকড় আছে না মাকড় খেতে মানে দুই পাশে চ্যাপটা মাঝখানে বড় এই যে দুই পাশে চ্যাপটা মাঝখানে এরকম বলা মাকড় এই যে মাকড় আকৃতির অসংখ্য কোষ নিয়ে অনিচ্ছিক পেশি গঠিত কোষগুলো অপরিহিত ফুট এবং দৈর্ঘ্য 15 থেকে 200 মাইক্রোমিটার ওটা কিন্তু অনেক বড় ছিল কোষগুলোর মধ্যভাগ চড়া এবং দুই প্রান্ত ক্রমশ সরু এটা দেখেছিলাম চড়া ব্যাস 8 মাইক্রোমিটার মানে এটা 8 মাইক্রোমিটার বাইরে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে কয়টি নিউক্লিয়াস কয়টা একটা কোষে কয়টা একটা আর ওখানে দেখছিলাম একটা কোষে অনেক অসংখ্য শত শত এই যে এখানেও আবার পার্থক্য আছে কোষঝিল্লি সার্কুলেমে অস্পষ্ট ওখানে দেখছিলাম সার্কুলেমা যেটা বোঝা যায় ওটা স্পষ্ট বলছিলাম বুঝা যায় সার্কুলেম অস্পষ্ট কোষের সার্কুলোজ দমনে অসংখ্য মায়োফিব্রিল বিন্যস্ত থাকে মায়োফিব্রিল থাকে মায়োফিব্রিল মানে কি অ্যাক্টিন মাইসিন থাকে কিন্তু সুগঠিতভাবে বিন্যস্ত না মানে ভালোভাবে বিন্যস্ত না রেখাও নাই ঠিক আছে তাহলে কি তবে মায়োফিব্রিল সুগঠিত বিন্যস্ত এতে কোনো অনুপস্থিত দাগ বা ব্যান্ড দেখা যায় না পেশিতে এটি কোষের চর অংশ অবস্থান করে পেশিতে একটি কোষের চর অংশ অবস্থান করে অন্য পেশির যুক্ত ঘনগুলো অবস্থান থাকে ও আচ্ছা এটা এই যে অ্যাক্টিন মায়োসিন এইখানে থেকে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এই যে এইগুলো মায়োসিন এটা অ্যাক্টিন এগুলো এইভাবে সমালোচনা করতে হয় এটাই এগুলো দেখে নিতে আছে এগুলো বলার আসে বেশি কোনটা ফার্স্ট রেগুল না এটাই এটা আসবে আর অনিচ্ছিক পেশির ব্যাখ্যা অনিচ্ছিক পেশির ব্যাখ্যা কাজ এগুলো আসবে আবার পার্থক্য আসে হৃদপেশি ইম্পর্টেন্ট হৃদপেশি কোন হিসেবে ইম্পর্টেন্ট হৃদপেশি হচ্ছে আগে বলছি হৃদপেশি আসলে সত্যিকার অর্থে আমি যদি ঐচ্ছিক অনিচ্ছিক ভাগে ভাগ করবো একটা অনিচ্ছিক পেশি হৃদপেশিকে আমি নাড়াচ্ছি অটোমেটিক করতেছে নাকি তুমি ফিল করো এই থামতো তার মানে এটা অনিচ্ছিক কিন্তু এটা যদি তুমি সেকশন করে দেখো যে দাগ আছে অ্যাক্টিন মাইসিনের দাগ তার মানে এটা কি রৈখিক এটা তো হচ্ছে হ্যাঁ তো এই তো দুইটাই ধর্ম আবার এটারও নিজের কিছু সিগনিফিকেন্স আছে আমরা ওটা দেখি হৃদপেশি বা কার্ডিয়াক পেশি শুধুমাত্র হৃদপিণ্ডে যে পেশি থাকে সেটা হৃদপেশি বা কার্ডিয়াক পেশি আমরা বলতেছি মানুষের হৃদপিণ্ড পেতে নাকি অনেক মজা টেস্ট করেছে একটা না বেরোতে আমাদের সিরিজ কি জানি মনে নেই আফরান নিশো যে করতো পুনর্জন্ম তুমি দেখো নাই তিনটা প্রথমটা ভালোই ছিল দ্বিতীয়টা ভালো ছিল লাস্টেরটা মোটামুটি মতো লাস্টেরটা আমার সাথে প্রথমটাই খেয়াল আছে অনেক আগে 2-3 বছর 3-4 বছর হয়েছে করোনার পর দেখিও ভালো লাগে কিছুটা ভালো লাগে না বাংলাদেশের মধ্যে একটু ভালো হ্যাঁ এটা ভালো আর কি যদিও এই রিলেটেড মানে ভালো আরো মুভি আছে এটা বাংলাদেশে খুব ভালো আছে বাট এটা তুমি দেখতে পারো দেখা যায় আমি ও মাংস দিয়ে খায় মাংস মানে মেন হচ্ছে যে ওর গার্লফ্রেন্ডকে বলছিল ওরে ও কাইটে কাইটে সবাই খাবে সেই আর কি ওর গার্লফ্রেন্ড হ্যাঁ ওর গার্লফ্রেন্ডই ও সবাই এখন তুমি তো স্পয়লার দিয়ে দিলে আরেকটা না মাঝখানে তো আরেকটা কাহিনী আছে ওটা বলবো থাক বইলো না এই তুমি দেখো দেখা তোমার ঘাড় ব্যথা মাথা ব্যথা দেখো ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা কিসের গন্ধ এই বাসার মধ্যে কত দিক থেকে কত বন্ধ হঠাৎ করে এটা ময়লা নিয়ে আসতো কিন্তু এত উপরে এত বিদেশ হইলে ওরা অবস্থা খারাপ করে ওরা খুবই কনসার্ন মানুষ এই জন্যই মানুষ একবার এই যে আমি মাঝে মাঝে বলি যে আমি যতই বিদেশ যাই যতই বিদেশ পছন্দ করি না গেলে দেয় যাবে আমি থেকে দিচ্ছি বলা যায় না ঠিক আছে কারণ দেশ প্রেম থাকবে না একবারে ভেতর দিয়ে ঠিক আছে যা দেখবো যে ওই দেশে কোনো জ্যাম নাই কিছু নাই আরাম আর আরাম হ্যাঁ মানে ওইটা কি রে কেন মানুষ যাবে টাকা ইনকাম করা যাচ্ছে সব করা যাচ্ছে রিলেক্স করা যাচ্ছে টাইম দিচ্ছে মানুষের হেক্টিক না কিছু না একবারে ঠিক আছে বাট ওই যে বললাম একা থাকতে গেলে যদি আমার যদি এমন হইতো ধরো আমার বাপ মা সবাই মিলে ওইখানে প্লাস হচ্ছে আমার কিছু আত্মীয় স্বজন ওইখানে আমি যেখানে একটা খুব ভালো এনভায়রনমেন্ট পাবো একটা বাংলাদেশের কালচার পাবো ওই ব্যাপারটা থাকবে ঠিক আছে আমার খুব ভালো লাগছে এমনি ভালো লাগছে না চাই না আমি খুব ফ্যামিলি ফিক্স করছি আচ্ছা
এমন না যে একবারে বাংলাদেশের ওয়েদার ভালো লাগে আমি উল্টে করতেছি, ঠিক আছে? আমার ফ্যামিলি গেলে তো আমার ওই এনভায়রনমেন্টটা পেয়ে যাবে, ফ্যামিলি না তো আর পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, আদি কোথায় বাসা থেকেও কোথাচ্ছে, আব্বু বেশি নামও চায় না, যাও দেখো, বলতেছে ইচ্ছা ভাবনা করছে না, বলা যায় না আসলে কোন সময় কি করে। আচ্ছা দেখি, ওকে। তো হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক, হৃদপেশি প্রাচীর গঠনকারী বিষয়। হৃদপিণ্ডের প্রাচীর গঠনকারী বিশেষ ধরনের রৈখিক অনৈচ্ছিক, দেখো এরা রৈখিক কিন্তু অনৈচ্ছিক, এটা কখনো দেখছো? রৈখিক কিন্তু অনৈচ্ছিক, তাই না? আমরা রৈখিক দেখলে কি দেখছি? আমরা রৈখিক দেখলে দেখছি ঐচ্ছিক, কিন্তু এটা রৈখিক কিন্তু এখানে অনৈচ্ছিক। আচ্ছা ভালো কথা, এই যে এখানে পড়তেছো, বিশ্বাস করো যতই পরে পরীক্ষার তুমি তো লাইফ পাবে, সুতরাং ভাবা মতো নেই। এখানে তুমি যতই পড়ে গেছো বুঝছো, আই হোপ, কিন্তু তুমি অ্যাকচুয়ালি কারণ অনৈচ্ছিক ঐচ্ছিক এত প্যাঁচা পরীক্ষা দেয়, কি রে কোনটা এটা, ঠিক আছে? তুমি গোলায় ফেলবা। সো এটা মানে ব্যান্ডেডের মাথায় রাখবা যেভাবেই হোক, ঠিক আছে? পাঁচি ঘন্টা অনৈচ্ছিক পেশি, এটি গঠনগতভাবে অনেকটা রৈখিক পেশির মতো, কিন্তু কার্যগতভাবে অনৈচ্ছিক পেশি। দেখো গঠনের মতো, গঠন হচ্ছে কি রৈখিক, কেন? কারণ দাগ আছে, রৈখিক মানে দাগ আছে এই জন্য, কিন্তু কাজের দিক থেকে তো অনৈচ্ছিক, তাহলে গঠন দিক থেকে রৈখিক মানে ঐচ্ছিক, আর কাজের দিক থেকে অনৈচ্ছিক। মাঝে এই প্রসেস কোন একটা পেশি কাজের দিকে এটা, ওইটার দিকে এটা, তখন এটা বুঝবে ঝামেলা লেগে অবস্থান। হৃদপিণ্ডের এই যে হৃদপিণ্ডের মধ্যবর্তী মায়োকার্ডিয়ামে হৃদপেশির অবস্থান করে বাইরে থেকে এপিকার্ডিয়াম এবং ভেতর থেকে অ্যান্ডোকার্ডিয়াম। ওকে, বলছে হৃদপিণ্ডের মধ্যবর্তী মায়োকার্ডিয়ামে হৃদপেশি অবস্থান করে। ওকে, সো আমরা যদি একটা হৃদপেশি দেখার চেষ্টা করি, ধরো এটা হৃদপিণ্ড, ঠিক আছে? ধরো এটা হচ্ছে হৃদপিণ্ড। সো এই হৃদপিণ্ডটাকে যদি আমি এই হৃদপিণ্ডকে এরকম ভিতরে কয়েকটা লেয়ার আছে, এই যে ভেতরের লেয়ারটা এটাকে বলে মানে এটাই বলছে যে হৃদপিণ্ডের এই যে হৃদপিণ্ডের মধ্যবর্তী স্তর মায়োকার্ডিয়াম, এই যে এটা হচ্ছে মধ্যবর্তী স্তর, এটা বলে মায়োকার্ডিয়াম মানে হৃদপেশি। ওটা একটা মোটা জিনিস না, মোটা জিনিসের মাঝখানে লেয়ার। আবার হৃদপিণ্ডের যে দেয়াল, এটা ধরো হৃদপিণ্ডের দেয়াল মানে এটা যে পুরুত্ব, এটাই বলতেছে, এটা পুরুত্বকে ধরো এই যে এটা হৃদপিণ্ডের দেয়াল, এটা হৃদপিণ্ডের দেয়াল একটু পুরো গোল করে পুরো আছে, ঠিক আছে? তো এটার এই যে মাঝখানে লেয়ারটা এটাকে বলে মায়োকার্ডিয়াম, ঠিক আছে? ওটাই বলতেছে। সো মায়োকার্ডিয়াম, ওই মায়োকার্ডিয়াম এর বাইরের দিকে এপিকার্ডিয়াম, এই যে এটা বাইরের দিকে বলে, এটা যদি বাইরের দিকে এপিকার্ডিয়াম, এটা বলে অ্যান্ডোকার্ডিয়াম। শেষ, বুঝছি? গঠন সহজ গঠন, একটু আনসার দেখা যাবে। অসংখ্য নলাকার পেশিতন্ত্র নিয়ে গঠিত, দৈর্ঘ্য এত মিটার, সার্কুলার নামক সূক্ষ্ম ঝিল্লিতে, সূক্ষ্ম ঝিল্লিতে। দেখো আচ্ছা বলো তো, সার্কুলার ব্যাপার আমরা এখানেও যদি বলবো সমস্যা নেই, সার্কুলার ব্যাপার ওখানে কি বলছে? ঐচ্ছিক পেশি থেকে বলছে একদম স্পষ্ট, আর এখানে অনৈচ্ছিক পেশি বলছে অস্পষ্ট, আর এখানে স্পষ্ট বলছে সূক্ষ্ম। তাহলে সূক্ষ্ম বলতে বোঝায় খুব ছোট কিন্তু দেখা যাবে, স্পষ্ট কিন্তু খুব ছোট, ঠিক আছে? মানে এই কোন না ওই কোন, এটা সবই এরকম, ঠিক আছে? তাই ওকে, প্রতি সার্কুলার আছে একটি ডিম্বাকার নিউক্লিয়াস কিন্তু একটি, মানে অনৈচ্ছিক একটি মাত্র ডিম্বাকার নিউক্লিয়াস, ঠিক আছে? সার্কোপ্লাজম মানে কি? ওই যে সাইটোপ্লাজম যেটা কোষ, সার্কোপ্লাজম অসংখ্য মায়োফিল নামক সূক্ষ্মতন্ত্র থাকে। মায়োফিল তো থাকবে কারণ এটা কি রৈখিক। ওকে, মায়োফিল অসংখ্য অনুপস্থিত রেখা থাকে, অনুপস্থিত রেখা মানে ওই যে এগুলা, এই যে এগুলা, এই যে এগুলা দাগগুলা, এই ব্যান্ড আই ব্যান্ড, ঠিক আছে? এই যে এখানে দাগগুলা, এই যে দাগগুলা, এই যে দাগগুলা, এই যে, ঠিক আছে? ওকে, কই পেশিগুলো শাখাতন্তু দ্বারা পরস্পর নিয়মিতভাবে যুক্ত জালিকার গঠন করে। দেখো এই একটা পেশি এটা শাখার মাধ্যমে যুক্ত আছে, আবার এই যে শাখার মাধ্যমে যুক্ত আছে, তো এগুলো শাখাতন্তু গঠন করে না, অন্য পেশিগুলো এরকম করে না সাধারণত, ঠিক আছে? তাহলে কি বলছে? দুটি কোষ, আচ্ছা কই এই যে পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়, মানে যেখানে খুশি সেখানে, এমন একটা নিয়মিত, ঠিক আছে? যুক্ত হয়ে জালিকাকে গঠন করে। এরকম অনেকগুলো যদি হয় একটা জালের মতো হয়ে যাবে না, পাশাপাশি অনেকগুলো আছে, প্রত্যেকের শাখা আবার জালের মতো হয়ে যাবে। এবার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দুটি কোষের সংযোগস্থলে সার্কোলেমার ঘন সদস্য অনুপস্থিত পুরো থাকে। আচ্ছা ধরো এখানে একটা কোষ, এখানে আরেকটা কোষ, এটা এখানে একটা কোষ কাটলে বলবো একটা নিউক্লিয়াস থাকলে একটা কোষ, এখানে আরেকটা নিউক্লিয়াস, মানে এটা একটা কোষ, দুইটা কোষের মাঝখানে কি থাকে? এই কোষের এখানে সার্কুলেমা, এই কোষ এখানে সার্কুলেমা থাকে না, তাদের আবরণ বা কোষ ঝিল্লি, দুটো সার্কুলেমা একসাথে মিশে যায়। এই দেখেন বলি পুরো একটা কোষের এই পাশে পুরোটা একটা সার্কুলেমা না, তো এখানেও তো সার্কুলেমা আছে, এখানেও তো আরেকটা কোষ, তো দুইটা কোষের সার্কুলেমাই যায়, সার্কুলেমা একসাথে একটা পুরুত্ব গঠন করে, এই যে এরকম দেখুন, এটাকে বলে ইন্টারক্যালাটেড ডিস্ক। কি বলে?
এটা হচ্ছে হৃদপেশির জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট চিনার উপায়, যেখানে প্রশ্ন বেশিরভাগই এটা দিয়ে আসে যে ইন্টারকালের পিস আছে, এবার এটা করো, ঠিক আছে? ওকে, এর মাধ্যমে হৃদস্পন্দনের সংকেতগুলো প্রবাহিত হয় এবং হৃদপেশির অন্যতম প্রতিটি কোষের সার্কুলার 5000 মাইটোকন্ড্রিয়া। কেন এত মাইটোকন্ড্রিয়া থাকতে হবে? কারণ এটা হৃদপিণ্ড অলওয়েজ, কারণ এটার মধ্যে অনেক মাইটোকন্ড্রিয়া থাকতে হবে প্রত্যেকটা কোষের মধ্যে। নিউক্লিয়াস একটা, কিন্তু মাইটোকন্ড্রিয়া অসংখ্য থাকে, ঠিক আছে। কারণ এটা 12টা। ধর্ম এটা পড়লেই দেখবা সংকোচ প্রচন্ডরা পরিমিত দ্রুত, এটা পড়লে সহজে ক্লান্ত হয় না, ক্লান্ত হলে তো শেষ। তাহলে এই যে শেষ, বুঝছি? এগুলো কিন্তু পড়িনি, আমি দেখালাম না, বাট এগুলো সহজ ভাবে দেখা দেখালাম। এবার এখানে তিনোটারই একসাথে কম্পারিজন দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক নাম্বার ঐচ্ছিক, এটা অনৈচ্ছিক, এটা হৃদপেশি। ঐচ্ছিক নলাকার দেখছিলাম, প্রথমটা নলাকার দেখছিলাম, এটা হচ্ছে মাক্রো আকৃতি, আর এটা শাখান্বিত, এই যে শাখান্বিত, এটার আকৃতি এই যে কতটুকু, কত মিটার বা কত মিটার, এটা দেখছিলাম, ঠিক আছে? সার্কুলামে স্পষ্ট অস্পষ্ট সূক্ষ্ম, এটাকে বলছে কয়েকশো, সত্যিকার ওখানে কয়েকশো ছিল নিউক্লিয়াস, আর এখানে একটি, এখানেও একটি। অনুপ্রস্থ রেখা এটা তো আছে, এটা নেই, এটা তো আছে। হৃদপেশির আছে না, আবার রৈখিকে আছে না, কিন্তু অনৈচ্ছিকে কি নাই, অরৈখিকে নাই, ঠিক আছে? ওকে, তারপরটা কি? নিউক্লিয়াসের পরিধি, পরিধির দিকে, যেমন এটা পরিধির দিকে, এই যে পরিধির দিকে, উপরের দিকে, ওই যে রৈখিক পেশিতে মানে ঐচ্ছিক পেশিতে একবার উপরের দিকে থাকে, বলছিলাম এখানে থেকে এখানে থাকে। আচ্ছা, তারপরে এটা কি? এটা স্ফীত অংশ, স্ফীত অংশ মানে কি? মোটা অংশ, এই যে মোটা মোটা অংশে। আর কোথায়? ওই কেন্দ্রে, এই যে এটা কেন্দ্রে থাকে, মানে একবারে মাঝখানে থাকে, ঠিক আছে? এই পুরো জিনিসটা যে কেন্দ্রে, এই যে দেখো মাঝখানে এরকম থাকে। আচ্ছা, শাখা প্রশাখা, শাখাবিহীন শুধুমাত্র এটাই তো শাখাযুক্ত হচ্ছে, বাকিগুলো কিন্তু শাখাযুক্ত। দেখো সবই কিন্তু পড়ানোর মধ্যে, এই 3 মাস মতান্তরে 4 মাসে বসে আসে, ঠিক আছে? ওকে, ইন্টারকালের থাকে না, থাকে না, শুধু এটাতে থাকে। প্রকৃতি ঐচ্ছিক অনৈচ্ছিক, এটাতে প্রকৃতি অনৈচ্ছিকই ফেলছে, ঐচ্ছিক ফেলা যায় না, কারণ রৈখিক কিন্তু অনৈচ্ছিক। ঠিক আছে। আচ্ছা, সংকোচন ক্ষমতা দ্রুত শক্তিশালী, এটা মোটামুটি, এটা পরিমিতভাবে দ্রুত এবং ছন্দময়, এটা কিন্তু ছন্দময়, অন্যটা কিন্তু ছন্দময় না। কেন? হৃদপিণ্ড কিন্তু ছন্দ, একটা ছন্দ পড়বেন নাকি হৃদপিণ্ডে এমন এমন তো হয় না, কন্টিনিউসলি হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা ভালো কথা, আমি এমন করে লাগি এটা তো ফুসফুসে আমি তো এটাই ভাবতেছি। হৃদপিণ্ড তো হৃদের, এটা ইচ্ছা করে দেয়, আমাদের স্যার ইচ্ছা করে মজা করে দেখে। পরে বললো প্রথমে জন্ম তো বলতো আরে বুঝো না কেন এমনি। আচ্ছা দেখ, প্রকৃতি অবস্থান, অবস্থান কোথায় আছে, কোনগুলো পাওয়া যায় দেখে নিও। কাজ, অঙ্গ সঞ্চালন ঘটানো, চলা, বিভিন্ন নালীতে বুঝতে পারি, পেটের ভিতরে হৃদস্পন্দন ঘটানো, তো বুঝতে শেষ, ঠিক আছে? আগে একটু পানি ঠান্ডা ঠান্ডা পানি কি আছে? বা মিডিয়াম